সুপ্রিয় দর্শকবৃন্দ, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং সর্বোপরি আপনাদের মূল্যবান মতামত প্রদান করছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব অডিট অ্যান্ড অ্যাসুরেন্স কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো অডিট রিস্ক। এটি সিএ, সিএমএ এবং এসিসিএ পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় আসলে রিস্ক সম্বন্ধে অনেক সময় এটা বোঝা যায় না, এটি অডিট রিস্ক নাকি বিজনেস রিস্ক নাকি ফাইন্যান্সিয়াল রিস্ক, ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক নাকি ডিটেকশন রিস্ক। সেই জন্য আপনার এই ভিডিওটি দেখলে সহায়তা হবে যে আপনার এটি বুঝতে পারবেন সহজে এটি কোন ধরনের রিস্ক। আশা করি ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধু বা প্রিয়জনের সাথে শেয়ার করবেন যাতে ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, অডিট অ্যান্ড অ্যাসুরেন্স কোর্সের একটি টপিক, অডিট রিস্ক। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে চলুন শুরু করি আমরা আজকের আলোচনা, অডিটরস রিস্ক। সো অডিটরস রিস্ক জানার পূর্বে আমরা একটু দেখে নিই রিস্ক কাকে বলে। রিস্ক is a probability or threat of damage, injury, liability, loss, or any other negative occurrence that is caused by external or internal vulnerabilities, and that may be avoided through preventive action. অর্থাৎ আমরা রিস্ক বলতে পারি যে কোনো ড্যামেজ, ক্ষতি, কোনো দায়, এটা আমাদের ইন্টারনাল ফ্যাক্টর বা এক্সটার্নাল ফ্যাক্টর যে কোনো কারণেই আমাদের হতে পারে, এবং সেটা প্রিভেন্টিভ অ্যাকশন নিলে আমরা কি করতে পারি, অনেক সময় অ্যাভয়েড করতে পারি। এটাই হলো আমাদের রিস্ক। রিস্ক এবং আনসার্টেনটি আমরা কথাটা অনেক সময় বলে থাকি। তাহলে আনসার্টেনটি জিনিসটি এবং রিস্ক দুটির মধ্যে একটা পার্থক্য রয়েছে। আনসার্টেনটি মিনস দেয়ার ইজ নো রাইট অর রং ডিসিশন বিকজ অফ আনসার্টেনটি। অর্থাৎ আমি একটি বিষয়ে কোনো কিছু জানি না, কোনো আইডিয়া নেই, সেটিকেই বলা হচ্ছে আনসার্টেনিটি। যেমন আমি ধরেন কোনো বনের ভিতর দিয়ে যাচ্ছি বা কোনো ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি বা পথ হারিয়ে ফেলছি, আমি সঠিকভাবে বলতে পারছি না যে আমি পথ পাবো কি পাবো না, এটা আমি আনসার্টেন। একটা অনেক সময় বলি যে অনির্দিষ্ট একটি গন্তব্যের পথে যাওয়া, সেটিকে বলা হয় আনসার্টেনটি, যার উপরে কোনো আইডিয়া নেই। যেমন আমরা অনেক সময় বলি সন্তান ভূমিষ্ঠ হবে মায়ের গর্ভ থেকে, সেটি ছেলে হবে না মেয়ে হবে, ভালো হবে না খারাপ হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, অনেক ক্ষেত্রে আমরা টেস্ট না করলে বুঝতে পারি না, অর্থাৎ কোনো আইডিয়া নেই, সেটাকে বলা হচ্ছে আনসার্টেনিটি। দ্যাট মিনস আনসার্টেনিটি হলো নো আইডিয়া, আর সার্টেনিটি হলো 100% আইডিয়া। সার্টেন মিনস 100% সার্টেন, দ্যাট মিনস এখানে কোনো রিস্ক নেই। আর আনসার্টেনিটি এখানেও কোনো রিস্ক বলা যাবে না, কারণ এটা আইডিয়া নেই, যেখানে আইডিয়া নেই সেটাকে আমরা রিস্ক বলবো না। That uncertainty means 0% certain আর certain means 100% certain। এই দুটির মাঝখানে সার্টেন এবং আনসার্টেন, এই দুইটির মাঝখানে যে পজিশন, এটাকে আমরা বলতেছি রিস্ক। তাহলে বলতে পারি রিস্ক ইজ এ কম্বিনেশন অফ সাম ডিগ্রি অফ সার্টেনটি অ্যান্ড সাম ডিগ্রি অফ আনসার্টেনিটি। Therefore risk is some degree of certainty and uncertainty. That is, risk is a combination of both certainty and আনসার্টেনিটি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি একটি কাজ করব, যেমন আমি ACCA বা CA যে কোনো পেপারের জন্য পরীক্ষা দেব, আমার যদি খুব ভালো প্রিপারেশন থাকে সেটা আমি পাস করব, এটা আমি সার্টেন। আর আমি কোনো আইডিয়া নেই পরীক্ষা কী বা সিলেবাস সম্বন্ধে কোনো আইডিয়াই নেই, সেটা হলো আনসার্টেনিটি। আর আমি কিছুটা পড়েছি, ভালো প্রিপারেশন নাই, যদি আমার পরীক্ষা ফেভার হয় তাহলে আমি পাস করতে পারি, আবার নাও করতে পারি। এই যে পজিশনটি, এটাকে আমরা বলছি রিস্ক। এখন আমরা যদি অডিটের দৃষ্টিকোণ থেকে দেখি, যেটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়, টাইপস অফ রিস্ক, সেটা আমরা বলতে পারি একটা হলো বিজনেস রিস্ক, আর একটাকে বলতেছি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক, আর একটাকে আমরা বলতেছি অডিট রিস্ক। বিজনেস রিস্ক লুক ফর, অর্থাৎ কী কী জিনিস থাকলে সেটাকে আমরা বলবো বিজনেস রিস্ক, যেমন লেজিসলেশন, রুলস রেগুলেশনস, আইনগত কোনো বিষয় থাকলে সেটা হলো আমাদের বিজনেস রিস্ক। অবসোলেন্স ইন টেকনোলজি, যদি টেকনোলজি পরিবর্তন হয়, টেকনোলজি বাতিল হয়ে যায়, কোম্পানি
অবস্থা হয়তো যেটা অ্যাডপ্ট করতে পারছে না, যেটা প্রফিটেবিলিটি আমার হিট করছে, সেটাকে বলা হচ্ছে বিজনেস রিস্ক। ইকোনমিক ডাউনটার্ন যদি থাকে অবশ্যই সেটি আমার বিজনেস রিস্ক। যদি হিউজ কম্পিটিশন থাকে মার্কেটে, সেটাও আমার বিজনেস রিস্ক। যদি এমপ্লয়ি টার্নওভার থাকে, যদি আমার ভালো এমপ্লয়ি না থাকে, কোয়ালিফাইড এমপ্লয়ি না থাকে, স্কিলড এমপ্লয়ি না থাকে, তাহলে সেটা আমার বিজনেস রিস্ক। আমার সিস্টেম যদি প্রপার না থাকে, আমার সেখানে একটি বিজনেস রিস্ক থেকে যায়। ক্যাশ ফ্লো, আমার নগদ প্রবাহ, গিয়ারিং, আমার ডেট ইকুইটি রেশিও, আমার ফান্ড এবং র্যাপিড গ্রোথ, যেটা যদি কোনো ব্যবসায় দ্রুত বৃদ্ধি পায়, সেটাকেও আমরা বলতে পারি বিজনেস রিস্ক। সো র্যাপিড গ্রোথ কীভাবে বিজনেস রিস্ক হয় এই বিষয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এগুলো হলো বিজনেস রিস্ক। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক হলে এটা আমরা প্রসেসটা কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সলভ করতে পারি। প্রথমত সেটা আমাকে দেখতে হবে ডিসকাস স্ট্যান্ডার্ড, যে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্কটা আমার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, এটি কোন স্ট্যান্ডার্ডে পড়ে, সেই স্ট্যান্ডার্ডের আলোকে আমার এটি কীভাবে সলভ করা যায়, কীভাবে আমার এটা আইডেন্টিফাই করা যায়, সেটাকে আমরা বলতেছি স্ট্যান্ডার্ড ডিসকাশন। দেন আমার এটি কীভাবে রিস্ক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সেটাকে আমার বলতে হবে ইনকারেক্টলি অ্যাপ্লাইড অর এক্সপ্লেইন দ্য রিস্ক দিস ক্রিয়েটস। দ্যাট মিনস আমাকে বলতে হবে যে এটা ফলো না করার কারণে, আমার ইনকারেক্টলি অ্যাপ্লাইড করার কারণে আমার কী ধরনের রিস্ক হচ্ছে, সেটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে পরীক্ষায়। এবং ফাইনালি বলতে হবে যে এই ইনকারেক্ট মিসস্টেটমেন্ট বা এই ডিফারেন্স বা এই অসঙ্গতির কারণে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওভার স্টেটেড হচ্ছে নাকি আন্ডার স্টেটেড হচ্ছে, নাকি আমার প্রফিট বেশি হচ্ছে নাকি কম হচ্ছে বা নন ডিসক্লোজার হচ্ছে, এই বিষয়গুলো আপনাকে আলোকপাত করতে হবে। এবং আমি বিস্তারিত এই জিনিসগুলো আমি পরবর্তীতে বিভিন্ন টপিকে আলোচনা করব, বা অডিট রিপোর্টে কীভাবে দেখাতে হয় সেই বিষয়গুলো আমি দু একটি নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক এবং বিজনেস অডিট রিস্ক দুইটি কাছাকাছি, বাট অডিট রিস্কে আরও কিছু জিনিস আমাদের ইনক্লুড করতে হয় বা দেখতে হয়। সেটা হলো লস অফ স্টাফ, যদি কোনো স্টাফ আমরা হারিয়ে থাকি বা চলে যায়, সেটা আমাদের একটা অডিট রিস্ক। নিউ ক্লায়েন্ট, যদি নতুন ক্লায়েন্ট হয়, সেটাও আমার একটা অডিট রিস্ক থেকে যায়, কারণ আমি ক্লায়েন্ট সম্বন্ধে কোনো আইডিয়া নেই। টাইম প্রেশার যদি থাকে কোনো অডিট করতে গেলে, সেটাও আমার একটা অডিট রিস্ক, কারণ আমার অল্প সময় যদি করতে হয়, তাহলে আমার সেখানে অনেক ক্ষেত্রে আমার ডিটেইল টেস্টিং বা সাবস্টেন্টিভ টেস্টিং অনেক সময় করা হয় না। দেন টার্গেটস, ইন্টেন্ডেড সেল, ফ্লোটেশন, নিউ ডিপার্টমেন্ট, নিউ বিজনেস, গোয়িং কনসার্ন ইস্যুস, এইগুলো যদি রিলেটেড থাকে, সেটা আমরা বলতেছি অডিট রিস্ক। তাহলে আমরা একটু ডেফিনেশন বা একটু বিস্তারিত এখানে আমরা দেখে থাকি যে কীভাবে এগুলো এক্সপ্লেন করা যায়। সো এনিথিং দ্যাট ড্যামেজ ক্লায়েন্টস বিজনেস অর প্রফিট গোজ ডাউন ইজ কল্ড বিজনেস রিস্ক। অর্থাৎ বিজনেস রিস্ক আমরা তখনই আইডেন্টিফাই করবো এটি, যেটা আমাদের ক্লায়েন্টের বিজনেসকে বা ক্লায়েন্টের গুডউইলকে, ক্লায়েন্টের প্রফিটেবিলিটিকে হিট করে, সেটা আমরা বলবো বিজনেস রিস্ক। এখানে যে আমি আলোচনা করেছি লেজিসলেশন, টেকনোলজি, ইকোনমি, কম্পিটিশন, এই প্রত্যেকটাই যদি ক্লায়েন্টের বিজনেসকে হিট করে, আইন অমান্য করলে যদি আমার ক্ষতিপূরণ দিতে হয়, এই সবগুলো যেটা আমার প্রফিটেবিলিটি বা আমার ক্যাশ ফ্লোকে প্রবলেম করে, সেটাই আমাকে বলতে পারি বিজনেস রিস্ক। এটা অডিট রিস্কের সাথে কোনো সম্পর্ক নেই। আবার অনেক বিজনেস রিস্ক রয়েছে যেগুলো আবার অডিট রিস্কের সাথে আপনার দ্যাট লিডস টু দ্য অডিট রিস্ক, এই বিষয়গুলো আমরা দেখব। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক। Financial statement risk is the risk of misapplication of standard. This is very important. একজন অডিটরের জন্য কোনো স্ট্যান্ডার্ড যদি মিসঅ্যাপ্লিকেশন হয়, যেটা আমাকে এখানে প্রথমেই বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক হলে অডিটরকে প্রথমেই এটা স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করতে হবে, যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা অডিটিং স্ট্যান্ডার্ডের কোন স্ট্যান্ডার্ডকে এটিকে ভায়োলেট করতেছে। এটা যদি প্রপারলি আইডেন্টিফাই করা না যায়, তাহলে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক কিন্তু আমার থেকেই যাবে। অর্থাৎ আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি আমি মিসঅ্যাপ্লিকেশন করি, তাহলে আমার যে অডিট রিস্ক বা আমার রিপোর্টটি আমার ইনকারেক্ট হবে, এটাকে বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক। রিস্ক দ্যাট দেয়ার ইজ অ্যান এরর ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড উই আর দেয়ার অ্যাজ অডিটর টু ফাইন্ড দোজ এরর্স। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো ভুল থাকলে অডিটর রেসপন্সিবিলিটি কি, এটাকে ফাইন্ড আউট করা এবং ফাইন্ড আউট করে এটার প্রপার ট্রিটমেন্ট দেওয়া। ইফ দ্য অডিটর ক্যান নট ফাইন্ড আউট the errors in the financial statement and give incorrect opinion based on the wrong findings,
দ্যাট ইজ কল্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। অর্থাৎ আমার ফাইন্ডিংস যদি ভুল থাকে, ফাইন্ডিংসের উপর যখন আমি কোনো স্টেটমেন্ট বা অপিনিয়ন প্রদান করব, সেটাই আমার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IFRS বা IAS এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অডিটিং স্ট্যান্ডার্ড, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অফ অডিটিং, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এগুলো যদি আপনার প্রপারলি একেবারে মুখস্থ না থাকে, তাহলে আপনি প্রবলেমটাকে ধরতে পারবেন না এবং আইডেন্টিফাই করতে পারবেন না। সেই জন্য আপনার অডিটের সাথে অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার যদি ভালো মার্কস প্রয়োজন হয়, তাহলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, IFRS, ISS এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপর আসছে আমাদের মেইন যে আলোচনা আজকে, অডিট রিস্ক। বেসিক্যালি অডিট রিস্ক ইজ দ্য সেম অ্যাজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক, বাট ইনক্লুড দ্য অ্যাবভ অন দ্য অডিট রিস্ক। যেটা আমরা এখানে আলোচনা করলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্কের বাইরেও অডিটরের জন্য এই যদি ইন্ডিকেশনসগুলো থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি অডিট রিস্ক। So financial statement risk that the auditor does not detect it, standard has been incorrectly applied, and auditor may not detect the standard properly, that is called audit risk. So finally we can say audit risk is the risk of giving inappropriate audit opinion. অর্থাৎ যে কাজের জন্য আমাকে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাজ এ স্ট্যাচুটরি অডিটর, সেটা যদি আমি অপিনিয়ন সঠিক পদ্ধতিতে দিতে না পারি, তাহলে সেটাই হবে আমার অডিট রিস্ক। অর্থাৎ যে কাজের জন্য আমার নিয়োগ দেওয়া হয়েছে, সেই কাজটা যদি আমি সঠিক করতে না পারি, সেটাই তো আমার রিস্ক। খুবই গুরুত্বপূর্ণ, এটি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বাস্তবে আমি যখন অডিট করতে যাব, একজন অডিটরের জন্য এই নলেজটা থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ। So sometimes business risk can be led to audit risk or financial statement risk, যেটা আমি পূর্বে আলোচনা করেছিলাম। এখানে কিছু কিছু বিজনেস রিস্ক রয়েছে, সেগুলো আলটিমেটলি আমার অডিট রিস্ক এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ককেও প্রভাবিত করে। তাহলে সেগুলো কি হতে পারে? চেঞ্জ ইন টেকনোলজি ইজ এ বিজনেস রিস্ক, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দিস ইনভেন্টরি উইল বি অবসোলেট অ্যান্ড মাইট বি ওভারস্টেটেড, হুইচ লিডস টু ওভারস্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড অ্যাসেটস। অ্যাজ এ রেজাল্ট দিস ক্যান বি লিড টু অডিট রিস্ক। আমার টেকনোলজি চেঞ্জ হয়ে গেল, আমার যে গুডস ছিল সেই গুডসগুলো এখন আর কেউ পছন্দ করছে না, বাতিল হয়ে যাচ্ছে, বা ফ্যাশনেবল গুডস চলে, সেটা আমার অবসোলেট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই সকল কারণে যখন আমার ইনভেন্টরি ওভার স্টেটেড হবে বা ওভার ভ্যালুড হবে, তখন আলটিমেটলি এই বিজনেস রিস্কটি লিডস টু অডিট রিস্ক। অর ইট কুড বি গোয়িং কনসার্ন ইস্যু, নন ডিসক্লোজার অফ গোয়িং কনসার্ন রিস্ক। অর্থাৎ আমি বিজনেসের নেচারটা বুঝতে পারলাম না, আলটিমেটলি গোয়িং কনসার্ন যেটা, দ্য কোম্পানি ইজ আনএবল টু অপারেট অ্যাটলিস্ট নেক্সট 12 মান্থস যদি করতে না পারে এবং কোম্পানি যদি কলাপস করে, আলটিমেটলি সেই বিজনেস রিস্কটি হয়ে যায় তখন অডিট রিস্ক অর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক। সো পরীক্ষায় অনেক ক্ষেত্রে এরকম কন্ট্রাডিক্টরি কিছু বিষয় থাকে, যেটা অনেক সময় ডিরেক্টলি আইডেন্টিফাই করা যায় না, এটা কি বিজনেস রিস্ক, নাকি এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক, নাকি অডিট রিস্ক। সেই জন্য আপনি সবসময় মাথায় রাখবেন যে বিজনেস রিস্ক হলো যেটা বিজনেসের প্রফিটেবিলিটিকে হিট করবে, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক হলো যেটা অডিটর ঠিক মতো আইডেন্টিফাই করতে না পারার কারণে আলটিমেটলি এটা অডিট রিস্কে convert হচ্ছে, that is called financial statement risk or audit risk. So audit risk can be classified into 3 categories. One is called inherent risk, control risk, and third one detection risk. আমরা বলতে পারি audit risk equal IR multiply CR multiply DR, where আমরা বলতে পারি AR for audit risk, IR for inherent risk, CR for control risk, and DR for detection risk. Now খুবই গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ ইনহেরেন্ট রিস্ক? ইনহেরেন্ট মিনস দ্যাট ক্যানট বি চেঞ্জড র্যাপিডলি or that even cannot be changed never. So this is the risk of a misstatement coming into existence due to some internal factor or external factors relating to the client. Client related কোনো রিস্ক রয়েছে যেটা সাধারণত আমি ওভারনাইট কী করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, এই ধরনের রিস্ককে বলা হচ্ছে
ইনহারেন্ট রিস্ক। আমি যদি একটি সিম্পল একটা উদাহরণ দিই, আমাদের দেশেই অনেকের শরীরের রং একটু ডার্ক, একটু ফর্সা বা একটু কালো। এখন যে ডার্ক বা কালো, সে ওভারনাইট কিন্তু যতই শ্যাম্পু ইউজ করুক, আমার ক্রিম ইউজ করুক, এটা ওভারনাইট কী করা যাবে না, ফর্সা হওয়া সম্ভব নয়। তাহলে আমি যে আমার শরীরের গঠন বা প্রকৃতি বা ডার্কনেস, এটা আমি যেহেতু সহজেই চেঞ্জ করতে পারতেছি না, এটাকে মেনে নিতেই হবে। দ্যাট ইজ কল্ড ইনহেরেন্ট রিস্ক। বাট বাই নেচার অর ইনহেরিটেডলি আমি যদি কোনো কিছু পেয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক। আমি যদি বলি যে ফাইন্যান্সিয়াল ডিরেক্টর ইজ এ ড্রাঙ্ক, ডাউনটার্ন ইন দ্য ইকোনমি অ্যান্ড ফিলিং প্রেশার ফ্রম আউটসাইড। আমার যদি ইকোনমিক ডাউনটার্ন থাকে, আমার যদি পলিটিক্যাল কোনো প্রবলেম থাকে, আমার যদি দেশের এনভায়রনমেন্টাল কোনো সমস্যা থাকে, আমার যদি কোনো ক্লাইমেট প্রবলেম থাকে যেটা আমি ওভারনাইট চেঞ্জ করতে পারবো না, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস, এবং এটা আমরা বলতে পারি ইনহেরেন্ট রিস্ক। অর্থাৎ পুরো ইকোনমিতে আমার চেঞ্জ, তাহলে সেটা আমাকে মেনে নিতে হবে, এটা হলো ইনহেরেন্ট রিস্ক। আরও যদি কিছু ইনহেরেন্ট রিস্কের এক্সাম্পল আমরা দিই, রিসেশন। সাধারণত মানুষ যদি রিসেশনে থাকে বা যদি সে একটু মন খারাপ থাকে বলতে পারেন, বা সে বিকারগ্রস্ত থাকে, বা যে কোনো কারণে তার মন খারাপ, এই সকল রিসেশন বা যদি থাকে, তাহলে সেটাকে, যদি মানুষ কোনো প্রেশারে থাকে, তাহলে সেটাকে একটা ইনহেরেন্ট রিস্ক বলা হয়। এবং এই কারণে মানুষ কী করে থাকে, প্রচুর ভুল করে থাকে। যে আমি অফিসে গেলাম বা আমি অডিট করতে গেলাম, আমার হয়তো আমার বাবা মারা গেছে বা মা মারা গেছে, বা আমার কোনো দুর্ঘটনা ঘটছে, বা আমার কোনো ফাইন্যান্সিয়াল ফ্যামিলি প্রবলেম চলছে, এই সকল রিসেশন যদি আমার মনে থাকে, তাহলে এটা আমাদের একটা ইনহেরেন্ট রিস্ক থেকে যায়। সো রিসেশন পুটস পিপল আন্ডার প্রেশার অ্যান্ড মিস্টেকস অকার। টায়ার্ডনেস, মানুষ যদি টায়ার্ড থাকে, সাধারণত সেখানে রিস্ক থাকে এবং সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমার যদি পর্যাপ্ত রেস্ট নিয়ে কাজ করা হয়, ফ্রিলি কাজ করতে পারে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই রিস্কটাকে কমানো সম্ভব হয়। তাহলে টায়ার্ড পিপল মেক মোর মিস্টেকস অ্যান্ড আর লাইকলি টু বি ইনহেরেন্ট রিস্ক। অর্থাৎ টায়ার্ড মানুষকে আপনি যতই প্রণোদনা দেন, যে লোকটি অসুস্থ বা টায়ার্ড, ক্লান্ত, সে কোনোভাবেই আমরা কাজ করতে পারবেন এবং এটা রিস্ক থেকেই যাচ্ছে। প্রফিট রিলেটেড পে, পিআরপি, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর দ্য কোম্পানি অর ফর দ্য অডিটর, হোয়াট এভার। যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে যদি বলা হয় তুমি যদি 10 পিস এই প্রোডাক্টটি তৈরি করতে পারো, তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে, বোনাস এত টাকা দেওয়া হবে, 20 পিস করতে বললে তোমাকে ডাবল দেওয়া হবে। এই যে একটা প্রফিট রিলেটেড বা একটা ইনসেন্টিভ রিলেটেড পেমেন্ট যদি এটা থাকে, তাহলে সেখানে অবশ্যই একটা ইনহেরেন্ট রিস্ক থেকে যায়। এই কারণে যদি এরকম কোনো কন্ডিশনস থাকে যে দ্রুত কাজ করার জন্য কি হয়, মানুষ বেশি ভুল করে, বেশি ইউনিট প্রডিউস করে, বাট আলটিমেটলি সেই ইউনিটগুলো অবসোলেট হয়ে যায় বা বাতিল হয়ে যায়। এই কারণে যে প্রফিট রিলেটেড পে যেখানে থাকবে, সেখানে অবশ্যই ইনহেরেন্ট রিস্ক থাকবে। অর্থাৎ একজন নর্মাল মানুষ ঘন্টায় 10 ইউনিট তৈরি করতে পারে, বাট তাকে প্রণোদনার জন্য সে যদি 50 ইউনিট করে, 30 ইউনিট করে, আলটিমেটলি ম্যাক্সিমাম ইউনিটগুলোই নষ্ট হবে। এজ এ রেজাল্ট হবে কি, আমার ম্যাটেরিয়াল নষ্ট হবে, লেবার যাচ্ছে তার নষ্ট হচ্ছে, আমার টাকা নষ্ট হচ্ছে, আলটিমেটলি আউটপুট কিছুই হচ্ছে না। এই কারণে প্রফিট রিলেটেড পে যেখানে আছে, সেখানে অবশ্যই আমার একটা ইনহেরেন্ট রিস্ক থেকে যায়। So any PRP can result in creative accounting or negative accounting. People want to do the work in a hurry and make more mistakes. Complication, সাধারণত যদি কোনো জটিল কাজ হয়, ডিফিকাল্ট কাজ হয়, সেটা যদি করতে যাওয়া হয়, সেখানে অডিটর রিস্ক বা ইনহেরেন্ট রিস্কটা বেশি থাকে। এর কারণ হলো যে যদি জিনিসটা ডিফিকাল্ট হয়, তাহলে আমি যদি বুঝতেই না পারি, তাহলে কাজটা করলে আমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পিপল আর মোর লাইকলি টু মেক মিস্টেকস হোয়েন অ্যাকাউন্টিং ইজ ডিফিকাল্ট। ফর এক্সাম্পল, ট্রিটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস, ডেরিভেটিভস, এর আগে ছিল লিজ, IAS 17, যেটা আমরা বললাম এটি কোঅপারেটিং লিজ না ফাইন্যান্স লিজের বিষয়ে আমাদের অনেকগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রয়েছে, যেগুলো একটু ডিফিকাল্ট এবং মোর লাইকলি টু বি মিস্টেক। এগুলোকে আমরা বলতে পারি কমপ্লিকেশন, এটি একটি ইনহেরেন্ট রিস্ক। দেন উই হ্যাভ কন্ট্রোল রিস্ক. This is the risk of that material misstatement being unprevented by the system and error getting through the system being unprevented. Risk of system fails to prevent or the system fails to detect. Very simple, যে আমার ঘরে চোর ঢুকছে,
সো চোর স্বাভাবিকত চুরি করতে আসবেই, বাট আমার সিস্টেম যে চোরকে ধরতে পারছে না, বা আমার দরজা খোলা, বা যে কোনো কারণে ঘর থেকে চোর চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এটা হলো আমি কন্ট্রোল করতে পারতেছি না। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল রিস্ক, অর্থাৎ রিস্ক দ্যাট দ্য অডিটর ক্যান নট কন্ট্রোল দ্য সিস্টেম। যদি সিস্টেমটা কন্ট্রোল করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমার যে রিস্ক রয়ে যাচ্ছে সেটাই বলা হচ্ছে কন্ট্রোল রিস্ক। অর্থাৎ সিস্টেমের ভিতরে আমার যদি প্রবলেমটা বা আমার এররটা চলে যায় তাহলে যে আমি আনপ্রিভেন্টেড রয়ে গেল, এটাকে বলা হচ্ছে কন্ট্রোল রিস্ক। এক্সাম্পলস কি হতে পারে? Example 1, segregation. Segregation means the greater the lack of segregation, the greater the control is. অনেক ক্ষেত্রে একজনই 10টি কাজ করে, 5টি কাজ করে, 4টি কাজ করে, বা সেন্ট্রালাইজ কাজের বেলায় দেখি যে কাজগুলো সবগুলো একত্রিত করা হয়েছে। এই কারণে সেগ্রিগেশনের অভাবে যখন একজন লোক অনেকগুলো কাজ করতে যাবে সেক্ষেত্রে আমার একটা কন্ট্রোল সমস্যা হবে এবং কন্ট্রোল রিস্কটা থেকে যাবে। দেন অ্যাকাউন্টিং রিকনসিলিয়েশন, আমরা মাঝে মাঝে দেখি যে বড় বড় কোম্পানিগুলো ব্যাংক রিকনসিলিয়েশন প্রতিনিয়ত, প্রতি ডেইলি, উইকলি, প্রয়োজনে আরও ঘন ঘন 2 দিন পরে পরে, 1 দিন পর পর, সপ্তাহে সপ্তাহে সেটা করা রিকনসিলিয়েশন করা হয়। এই রিকনসিলিয়েশন যত দ্রুত করা হবে তত আমার রিস্কের পরিমাণ কমে যাবে। আর যদি অনেক দিন, দীর্ঘদিন, 6 মাস, 1 বছর পর পর আমি রিকনসিলিয়েশন করতে যাই, আমার নলেজ থেকে অনেক কিছুই মুছে যাবে, ভুলে যাব। এই কারণে আমার যে প্রবলেমগুলো থাকবে সেটা আমার আলটিমেটলি সিস্টেমের মধ্যে আনপ্রিভেন্টেড রয়ে যাবে। এটাকে বলা হচ্ছে কন্ট্রোল রিস্ক। দ্য ফিউয়ার দ্য রিকনসিলিয়েশন, দ্য গ্রেটার দ্য কন্ট্রোল risk. For example, reconciliation of accounting work or reconciliation of bank not performing for a long time, which increases the control risk. পার্সোনাল, অনেক ক্ষেত্রে আমরা আমাদের কর্মক্ষেত্রে দেখি যে লবিংয়ের কারণে হোক বা রং সিলেকশনের কারণে হোক আমাদের কি হয়ে যাচ্ছে, অযোগ্য লোক বা যারা স্কিলড না ওই পোস্টের জন্য তাকে কী করা হচ্ছে, নিয়োগ দেওয়া হচ্ছে। এই কারণে যে আমাদের যে সিস্টেমের মধ্যে একটা ভুল রয়ে যাচ্ছে, যে অদক্ষ লোক দিয়ে বা অযোগ্য লোক দিয়ে যখন কাজ করানো হচ্ছে, সেটা আমাদের একটা সিস্টেমের মধ্যেই আমার রিস্কটাকে দেখে যাচ্ছে, যেটা আমরা অনেক সময় বলি গিগো, GIGO, গার্বেজ ইন গার্বেজ আউট। অর্থাৎ আপনার যদি স্কিল লোক দিয়ে সঠিক কাজটি করানো হয় তাহলে আপনার কন্ট্রোল রিস্ক কমে যায়। So weaker the interview system, the greater the chance of hiring staff who cannot prevent errors. অর্থাৎ আমি এমন লোককে নিয়োগ করলাম, সে এরর সম্বন্ধে আইডিয়াই নেই, সে জানেই না এরর্সটা কি, কোনটা সঠিক কোনটা রং। সো এইরকম লোক দিয়ে যখন আমি কাজ করাবো তখন আমার একটি কন্ট্রোল রিস্ক রয়েই যাচ্ছে। এক্সাম্পল 4 হতে পারে ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট যদি খুব স্ট্রং হয়, আমার স্কিলড হয়, এক্সপিরিয়েন্সড হয় এবং খুব ইফেক্টিভ হয়, সেক্ষেত্রে আমার কন্ট্রোল রিস্কের পরিমাণ কমে যায় এবং অডিটরের রিলায়েন্সটা ইন্টারনাল অডিটের উপরে বেড়ে যায়। এই কারণে অডিটরের কাজ একটু কমে যায়। সো লেক অফ ইন্টারনাল অডিট ইনক্রিজেস দ্য কন্ট্রোল রিস্ক। ইফ ইন্টারনাল অডিট ইজ স্ট্রং অ্যান্ড ক্যান rely on the work of internal auditors, the control risk is lower. Detection risk. This is the risk of that same material misstatement being undetected by the auditor. অর্থাৎ আমার ইনহেরেন্ট রিস্কের কারণে হোক বা কন্ট্রোল রিস্কের কারণে হোক, আমার সিস্টেমের মধ্যে ভুল চলে আসছে বা এরর চলে আসছে, সেটা আমি কি করতে পারিনি, ডিটেক্ট করতে পারতেছি না। আমার প্রপার ডিটেক্টর সিস্টেম নাই, আমি চোর ধরতে পারতেছি না, বা আমার সিসিটিভি ক্যামেরা নাই, আমার ডিটেকশনের কারণে আমার রিস্কটা থেকেই যাচ্ছে। এই ধরনের কোনো যদি সিচুয়েশন হয় সেটাকে আমরা বলতে পারি ডিটেকশন রিস্ক। দ্যাট মিনস ভুলটা রয়ে গেছে বাট অডিটর্স আর আনএবল টু ফাইন্ড আউট দোজ এরর্স। দ্যাট ইজ অ্যাপ্লাইং অডিট প্রসিজিওর্স ইনকারেক্টলি। আমি সঠিকভাবে অডিট প্রসিজিওর্সই মেনটেন করলাম না, সেই ক্ষেত্রে যদি আমার কোনো ভুল থাকে সেটা আমরা বলতেছি ডিটেকশন রিস্ক। অর্থাৎ আমি যে কাজের জন্য যেভাবে আমার অডিট প্রসিজিওর্স সাজানো দরকার বা করার দরকার সেটা করতে না করার কারণে আমার রিস্ক থেকে যাচ্ছে, এটা হলো ডিটেকশন। এক্সাম্পলস কি হতে পারে? অ্যাপ্লাইং অ্যান অডিট প্রসিজিওর্স ইনকারেক্টলি, ইম্পর্টেন্ট। আপনার অডিট প্রসিজিওর যদি ভুল হয়ে যায় তাহলে ডিটেকশন রিস্ক বেড়ে যাবে। আরেকটি হতে পারে ইনকারেক্ট অডিট টেস্টিং মেথড, যেটা আমি বারে বারে বললাম আগে, যে আপনি যে প্রসিজিওরে অডিট করা দরকার সেটা না করে আপনি অন্য প্রসিজিওরে যদি চলে যান, টেস্টিংয়ে যদি সমস্যা হয় তাহলে সেটা হবে আপনার ডিটেকশন
risk. Choosing an audit testing method that is not right for the type of financial account being audited. For example, testing for accuracy of the invoice rather than occurrence of particular সেল। আমি সেলকে গুরুত্ব না দিয়ে আমি এটার ইনভয়েস ঠিক আছে কিনা, এটার ভাউচার ঠিক আছে কিনা, অনেক সময় ফেক ইনভয়েস থাকতে পারে, ফেক ভাউচার থাকতে পারে, অ্যাকচুয়ালি পার্টিকুলার সেলসটি অকারেন্স হয়েছে কিনা, সংগঠিত হয়েছে কিনা, এটা যদি আমি গুরুত্ব দিই তাহলে আমার টেস্টিংটি এবং অ্যাকুরেট হবে। থার্ড ওয়ান হতে পারে মিস ইন্টারপ্রিটিং দ্য রেজাল্টস অফ দ্য অডিট অর জাস্ট ইভ্যালুয়েটিং দ্য রেজাল্টস রংলি। আমার রেজাল্ট যেটা হলো সেটা আমি ইন্টারপ্রিট করতে ভুল হলো, আমি ব্যাখ্যা করতে ভুল করলাম, বিশ্লেষণ করতে ভুল করলাম, এরকম যদি ভুল হয়ে থাকে, মিস ইন্টারপ্রিট যদি হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ডিটেকশন রিস্ক। আমি একটি কম্প্রিহেন্সিভ একটি এক্সাম্পল আলোচনা করছি ডিটেকশন রিস্ক নিয়ে, যদি আপনাদের সময় যাবে এবং একটি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তারপরেও চেষ্টা করছি এটিকে ক্লিয়ারলি বোঝানোর জন্য। এবিসি কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একটি সিএ ফার্ম ইজ হায়ার্ড to perform an audit of smart corporation. Smart corporation তাহলে আমার অডিটরের দৃষ্টিকোণ থেকে ক্লায়েন্ট। Accounts from ABC company have worked smart corporation in the past. ABC company আগেও এটি অডিট করেছে and they have previously expressed concerns to management around smart's lack of internal control around the company's payroll process, এবং তারা আগেও অবজার্ভ করেছে এবং রিপোর্ট করেছে যে কোম্পানির পেরোল যে সিস্টেম, বেতনের যে সিস্টেম রয়েছে সেখানে তাদের একটি প্রবলেম বা ইন্টারনাল কন্ট্রোলের প্রবলেম রয়েছে। গোয়িং ইনটু দিস ইয়ার অডিট, এবিসি অ্যান্ড কোম্পানি উইল অ্যাসেস দ্য কন্ট্রোল রিস্ক অ্যাজ হাই ফর দিস পার্টিকুলার এরিয়া। তারা ভাবছে যে এখানে কন্ট্রোল রিস্কটাকে তারা একটি পার্টিকুলার এরিয়াতে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করবে। সো স্মার্ট কর্পোরেশনস পেরোল সিস্টেম ইজ অলসো হাইলি কমপ্লেক্স অ্যান্ড ইট ইনভলভস এ লার্জ ডিগ্রি অফ ম্যানুয়াল ইনপুট বাই দ্য পেরোল ক্লার্ক। সাধারণত ম্যানুয়াল ইম্পোর্ট থাকলে অবশ্যই সেখানে আমার রিস্ক থাকবে, ভুল হবে বা বেশি দিবে এরকম সম্ভাবনা থাকতে পারে, বা কম দিবে এটাও সম্ভাবনা থাকতে পারে। দিস উড ইনক্রিজ দ্য ইনহেরেন্ট রিস্ক অ্যাজ ওয়েল, কারণ যখন আমার আমি ম্যানুয়ালি কোনো কাজ করব, মানুষ টায়ার্ড হবে বা দিতে দিতে এটা ভুল হবেই। বিকজ বোথ দ্য ইনহেরেন্ট রিস্ক অ্যান্ড কন্ট্রোল রিস্ক আর হাই, ডিটেকশন রিস্ক, the risk of the auditor missing material issues needs to be minimized sufficiently by an increase in audit process and required evidence. যেহেতু আমার এই সিস্টেমের কারণে ইনহেরেন্ট রিস্ক এবং কন্ট্রোল রিস্ক দুটিই বেশি, সেজন্য এখন অডিটর যদি ডিটেকশন রিস্ককে মিনিমাইজ করতে না পারে তাহলে আমার টোটাল অডিট রিস্কটি বেড়ে যাবে। সো নর্মালি এবিসি অ্যান্ড কোম্পানি, the chartered accountancy firm, would review the supporting documentation for 3 payroll cycles. ইউজুয়ালি তারা 3টি পেরোল সার্কেল পর্যন্ত বা 3 মাসের সিস্টেম তারা অডিট করতো। ডিউ টু রিস্কনেস অফ দিস পার্টিকুলার এরিয়া, এবিসি অ্যান্ড কোম্পানি হ্যাজ রিকোয়েস্টেড ডকুমেন্টস অ্যান্ড ব্যাকআপ রিপোর্টস ফর 6 পেরোল সার্কেলস। তারা 3 মাসের জায়গায় বা 3 পেরোল সার্কেলের জায়গায় এখন 6 মাসের বা 6 পেরোল সার্কেলের ডকুমেন্টেশন চাচ্ছে। The auditors may trace the payroll expense recorded for specific individuals in the ledger back to the time cards. তারা টাইম কার্ডস দেখতে পারে to confirm hours work and their HR file, HR ফাইলে যে প্রপার অথরাইজেশন আছে কিনা তাদের ওভারটাইমের বা কাজের, এটা তারা কি করতে পারে এবং পে রেটটাও কনফার্ম করতে পারে। The auditor may also ensure the employee's supervisor has signed off on the all time cards and the HR manager has reviewed and signed off in payroll clerks. অর্থাৎ payroll clerks যে কাজগুলো করেছে সেটা HR ম্যানেজার রিভিউ করেছে, এরকম যদি ইন্ডিকেশন থাকে তাহলে অডিটর এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিচ্ছে। By increasing the amount of testing done around the payroll process, the auditor have effectively decreased the detection risk associated with the transaction. এই যে কাজগুলো অডিটর করছে এর মাধ্যমে ডিটেকশন রিস্ক যেটা সেটা আমাদের মিনিমাইজ করা সম্ভব হচ্ছে। এখন আমাদের যে আলোচনা, আমাদের মেইন আলোচনা, এতক্ষণ ওভারঅল আলোচনার পরে যে কেসটা আমরা অডিটরের জন্য দেখব সেটাকে বলা হচ্ছে অডিট রিস্ক। তাহলে অডিট রিস্ক ইজ দ্য কম্বাইন্ড রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। আমরা আগেই বলছি ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, ম্যাটেরিয়ালিটি কী এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আমার একটি ভিডিওতে। সো ফার্স্ট অকারিং
ইনহারেন্ট রিস্ক যেটা ঘটছে সেটা আমার ইনহারেন্ট রিস্কের মধ্যে পড়ে আসছে। দেন গেটিং বাই দ্য সিস্টেমস আনপ্রিভেন্টেড, সেই ভুলটি আমার সিস্টেমের দুর্বলতার কারণে আমার সিস্টেমের মধ্যে ঢুকে যাচ্ছে বা এরোটি রয়ে যাচ্ছে। অ্যান্ড গেটিং পাস্ট ইনটু দ্য অডিটর আনডিটেক্টেড, এবং অডিটরের চোখকে ফাঁকি দিয়ে সেটি আমার রয়ে যাচ্ছে সিস্টেমে ইনটু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে সিস্টেম বলতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার ভুলটি 3টি চেকপোস্টের একটি চেকপোস্টেও ধরা না পড়ার কারণে আমার যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ভুলটি রয়ে যাচ্ছে সেটাই আমরা বলতেছি অডিট রিস্ক। অর্থাৎ অডিটর যখন তার ভুলটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ভুলটি ধরতে না পারবেন সেটাকে আমরা বলতেছি অডিট রিস্ক। ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি ইট ইজ দ্য রিস্ক দ্যাট দ্য অডিট অপিনিয়ন ইজ রং। আমরা অডিট রিপোর্ট যখন দেখব যে অডিটরের রিপোর্টে কোন অংশটা মানুষ গুরুত্ব দিয়ে থাকে বা কয়টা ওয়ার্ড যেখানে জুসি ওয়ার্ড শেয়ার হোল্ডার্স দেখতে চাই, এই বিষয়গুলো আমি তখন আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হবে, আমি আশা করি খুব শীঘ্রই এটি রিলিজ করবেন, আপনারা দেখবেন। তাহলে অডিটরের কোন বিষয়টা শেয়ার হোল্ডার দেখতে চায় আমরা সেটা ওখানে আলোচনা করব। তাহলে অপিনিয়নটা এখানে গুরুত্বপূর্ণ, যে কি অপিনিয়ন দিচ্ছে। রং অপিনিয়ন হলে অবশ্যই অডিটরের জন্য রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে। তাহলে রিস্ক ইকুয়েশনটা কি? ইনহারেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক, ডিটেকশন রিস্ক। তাহলে অডিট রিস্ক ইকুয়াল ইনহারেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক, ডিটেকশন। এখানে যে কোনো একটি যদি আমি 0 করে দিতে পারি বা 1 করতে পারি বা আমি যদি টলারেবল পর্যায়ে দিতে পারি তাহলে আমার রিস্কের পরিমাণ কমে যাবে। আমি যদি মনে করি যে আমার ইনহারেন্ট রিস্ক 1, কন্ট্রোল রিস্ক 1, ডিটেকশন রিস্ক 0, তাহলে 1 1 0 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার অডিট রিস্ক 0। আবার যদি 1 1 ডিটেকশন রিস্ক 2 হয়ে যায় তাহলে আমার টোটাল রেজাল্ট হয়ে যাচ্ছে 2, তাহলে অডিট রিস্ক হয়ে যাচ্ছে কি হাই। আবার এটা 2 2 1, তাও আমার অডিট রিস্ক বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা মাল্টিপ্লাই করেও আমরা দেখতে পারি যে অডিট রিস্ক কতটুকু। তাহলে ইফেক্টটা কি হতে পারে? দ্য ইফেক্ট ক্যান বি শোন ইন 2 এক্সট্রিম এক্সাম্পলস। কীভাবে হতে পারে? আমি যদি বলি ইনহারেন্ট রিস্ক হাই, কন্ট্রোল রিস্ক হাই, তাহলে আমরা বলতে পারি দ্য ক্লায়েন্ট ইজ ব্যাড ক্লায়েন্ট, নট গুড ক্লায়েন্ট। তাহলে এখানে ইম্প্যাক্টটা কী হবে, ইফেক্টটা কী হবে? অডিট ফিস obviously be high. If the client is making lots of mistakes and the system is not picking them up, then we as auditor have to compensate by increasing our substantive testing. আমার সাবস্টেন্টিভ টেস্ট করতে হবে বেশি। সাবস্টেন্টিভ টেস্ট কি, আমরা কন্ট্রোল টেস্ট কি, এই বিষয়টা আমি টেস্টিংয়ে আলোচনা করেছি আরেকটি ভিডিওতে, আপনারা অনুগ্রহপূর্বক দেখে নেবেন। তাহলে সাবস্টেন্টিভ টেস্ট মানে হলো ডিটেইল টেস্ট। তাহলে যখনই আমার ডিটেইল টেস্ট করতে প্রয়োজন হবে, ইট উইল টেক মোর ম্যান পাওয়ার, ইট উইল টেক মোর টাইম, ইট উইল টেক মোর লেবার, এনার্জি, এভরিথিং। যখন আমার বেশি বেশি অডিটরকে সময় দিতে হবে, এখানে অডিটরের সময় বলতে অনেকগুলো স্টেপ রয়েছে। জুনিয়র অডিটর কতটুকু সময় দিবে, সিনিয়র অডিটর কতটুকু সময় দিবে, সুপারভাইজার কতটুকু সময় দিবে, অ্যাসিস্ট্যান্ট অডিট ম্যানেজার কতটুকু সময় দিবে একটা ক্লায়েন্টকে, দেন ম্যানেজার কতটুকু সময় দিবে, সিনিয়র অডিট ম্যানেজার কতটুকু সময় দিবেন, এবং ফাইনালি পার্টনার এই বিষয়ে কতটুকু সময় দিচ্ছে ক্লায়েন্টকে। এই সবগুলো কনসিডার করেই কিন্তু আমাদের অডিট ফিটকে নির্ণয় করা হয়। এবং সেক্ষেত্রে অডিটর যদি দেখে যে ক্লায়েন্ট ইজ এ গার্বেজ ক্লায়েন্ট, ব্যাড ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে অডিট ফি অবশ্যই অনেক বেশি হবে। আমি যদি দ্বিতীয় এক্সাম্পল বলি, ইনহারেন্ট রিস্ক লো, কন্ট্রোল রিস্ক লো, তাহলে আমরা বলতে পারি ইটস এ গুড ক্লায়েন্ট, এবং গুড ক্লায়েন্ট হলে সেই ক্ষেত্রে আমার অডিট ফিসও লো হয়। সো ইফ দ্য ক্লায়েন্ট ইজ মেকিং এ ফিউ মিস্টেকস অ্যান্ড দ্য সিস্টেম ইজ প্রিভেন্টিং মোস্ট অফ দেম এনিওয়ে, দ্য অডিটর ক্যান অ্যান্ড শুড বি ডু লেস সাবস্টেন্টিভ টেস্টিং। আমার সাবস্টেন্টিভ টেস্টের দরকার নেই, আমি কন্ট্রোল টেস্ট করেই বুঝতে পারি যে আমার কতটুকু কোম্পানি ভালো না খারাপ। অর্থাৎ আমরা যদি বাংলায় একটি প্রবাদ আছে, ভাত যখন রান্না করি সবগুলো ভাত টিপে টিপে দেখতে হয় না, দু একটি ভাত দেখলেই আমরা বুঝতে পারি যে ভাত হয়েছে কি হয়নি। যাই হোক, সাবস্টেন্টিভ টেস্ট এবং টেস্ট অফ কন্ট্রোল এই বিষয়টি একটু আমরা দেখে নিই। সাবস্টেন্টিভ টেস্ট কি? হোয়ার দ্য কন্টেন্টস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর চেকড বাই লুকিং ফর এভিডেন্স দ্যাট প্রুভস দ্য ফিগার্স অ্যান্ড ওয়ার্ডস আর কারেক্ট। প্রত্যেকটা এভিডেন্স দেখে দেখে যখন আমি আইডেন্টিফাই করবো যে না এটা ঠিক আছে, তখন সেটাকে বলা হচ্ছে সাবস্টেন্টিভ টেস্ট। আমি ছোট্ট একটি উদাহরণ যদি দিই, যে একটি ফ্যাক্টরিতে
50টি দরজা আছে। তো কোনো এক সকালে বা কোনো এক রাতে বা সন্ধ্যায় গিয়ে যখন অডিটর দেখলো যে একটি দরজা খোলা, তাহলে আমি বুঝতে পারবো যে একটি দরজা খোলা মানে তাহলে এটা মাঝে মাঝে হয়তো খোলা থাকে। এখন পরের দিন গিয়েও দেখলাম যে দরজাটি খোলা, তাহলে তখন এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে সাবস্টেন্টিভ টেস্ট মানে কি, যে তাহলে প্রত্যেক দিনই বা প্রত্যেকটা দরজায় আমাকে চেক করতে হবে যে আসলে প্রত্যেকটা দরজায় প্রপারলি লকড অর নট। এই যে যখন আমি সবগুলো দেখে আমি একটা ডিসিশনে আসবো, এটাকে বলা হচ্ছে সাবস্টেন্টিভ টেস্ট। আর আমি যদি উক্ত সময় গিয়ে যদি দেখি না গেটটি বন্ধ, বা দ্বিতীয় দিন গিয়ে যদি গেটটি বন্ধ, তাহলে ধরে নিতে পারি যে মোটামুটি তারা প্রসেসটা ফলো করে এবং সবগুলো দরজায় প্রপারলি বন্ধ করা হয়, তাহলে সেটা আমরা বলতে পারি কন্ট্রোল টেস্ট। অর্থাৎ কন্ট্রোল টেস্ট হলে আমাকে কী করতে হবে না, সবগুলো ডিটেলস আমার এক্সামিন করতে হবে না। আর সাবস্টেন্টিভ টেস্টের ভিতরে আমি যখন কাজটা করব, কীভাবে টেস্টটা কাজ করে, যেটাই বলে টেস্ট অফ control, where the system that produce and protect the contents of the financial statement are checked, and if the system works, then the resulting financial statement should be accurate. আমি যে সিস্টেমটি ডেভেলপ করলাম, সেই সিস্টেমটি যদি প্রপারলি কাজ করে, আমি রান করার পরে দেখলাম যে না কম্পিউটারে 2 টিপ দিলে 2ই আসছে, 1 টিপ দিলে 1ই আসছে, এবং রেজাল্ট যেটা চাচ্ছি সেটা প্রপারলি আসছে, সেটাকে আমরা বলতেছি টেস্ট অফ কন্ট্রোল। অর্থাৎ আমার যে সিস্টেমটা করা হয়েছে, যে সেটা আমার কন্ট্রোল সিস্টেমটা করা হচ্ছে, যে কন্ট্রোলটি কাজ করছে। অর্থাৎ আমি যদি সিসিটিভি ক্যামেরা লাগাই, সিসিটিভি ক্যামেরা ঠিক মতো কাজ করছে কিনা, সব আমার রেকর্ড হচ্ছে কিনা, এটাকে আমরা বলতেছি টেস্ট অফ কন্ট্রোল। সো এক্সাম্পলস কী হতে পারে টেস্ট অফ কন্ট্রোল, যে টেস্ট অফ কন্ট্রোল fall into 4 মেইন ক্যাটাগরিজ। আমরা সাধারণত 4টি ব্রডার ক্যাটাগরিতে আমরা টেস্ট অফ কন্ট্রোল করে থাকি, এবং যত বেশি আমার এই কন্ট্রোল 4টি যত আমি অ্যাপ্লাই করব, তত আমার টেস্ট অফ কন্ট্রোল আমার এফেক্টিভ বা আমার স্ট্রং হবে। প্রথমটি হলো ইনকোয়ারি। আমি ইনকোয়ারি করতে পারি যে এট ফার্স্ট স্টেজ অডিটর্স মে আস্ক ক্লায়েন্ট টু এক্সপ্লেইন দেয়ার কন্ট্রোল প্রসেস। জিজ্ঞাসা করলাম আমরা কন্ট্রোল প্রসেসটা কীভাবে কাজ করে, এটাই হলো ইনকোয়ারি। সিম্পলি ইনকোয়ারিং অ্যাবাউট প্রসিজিওর্স qualifies as a test of control, but it provides limited evidence, so it will need to be supplemented with additional audit sampling. So আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এটি কীভাবে কাজ করে, সে আপনার ক্লায়েন্ট উত্তর দিল যে এটা এইভাবে কাজ করে, তাহলে ঠিক আছে, কাজ করে কিনা আমি ফার্দার সেটাকে একটা স্যাম্পলিং নিয়ে নিতে পারি, যে আমি একটা টেস্ট করতে পারি যে দেখি তো ঠিক হয় কিনা। এই যে কাজটা করতেছে সেটাই হলো ফার্দার আমার টেস্টিং। এটা হতে পারে অবজারভেশন। দ্য টেস্ট মে বি ইনভলভ অবজার্ভিং এ বিজনেস প্রসেস অর ট্রানজাকশনস while it's happening, taking note of all relevant control elements. One example of observation or sampling for test of control would be to watch the client's year-end inventory counting procedures. আমার বছরের শেষে ক্লায়েন্টের ইনভেন্টরি কাউন্ট কীভাবে করা হয়, কোনো কাট অফ পয়েন্ট নির্ধারণ করা হয় কিনা, এই বিষয়কে যখন আমি অবজার্ভ করব, সেটাকে বলা হচ্ছে একটা ওয়ান অফ দ্য টেস্ট অফ কন্ট্রোলস। রিপারফরমেন্স অর রিক্যালকুলেশন, আমি নতুন করে সিস্টেমটা ইমপ্লিমেন্ট করার পরে আমি নতুন করে দেখতে পারি যে আমার এখানে রিপারফরমেন্স বা রিক্যালকুলেশন করে যে সঠিক হচ্ছে কিনা। দ্য অডিটর মাইট স্টার্ট এ নিউ ট্রানজ্যাকশন টু রিপিট দ্য ইন্টারনাল কন্ট্রোল ইউজড বাই দ্য ক্লায়েন্ট ডিউরিং দিস প্রসেস। নতুন একটা ট্রানজ্যাকশন বা একটা সেলসের ট্রানজ্যাকশন আমি যদি আবার ইম্পোর্ট দিই, ফলস একটা ট্রানজ্যাকশন দিয়ে যে এটা কাজ করছে কিনা। দিস ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল অডিট স্যাম্পলিং মেথডস for the test of controls, because it actively gathers direct evidence rather than relying on observation alone. আমি যখন রিক্যালকুলেশন করব বা রিপারফরমেন্স করে দেখব যে না এটা কাজ করছে, তখন আমরা বলতে পারি যে সিস্টেমটি কাজ করছে বা টেস্ট অফ কন্ট্রোল আমার কাজ করছে। অ্যান্ড ইন্সপেকশন, টেস্ট অফ কন্ট্রোল ইনভলভ দ্য এক্সামিনেশন অফ বিজনেস ডকুমেন্টস ফর এনি সাইন্স অফ রিভিউ, সিগনেচার্স, চেক মার্কস অ্যান্ড স্ট্যাম্পস, all are signs that internal cannot have been used. ইন্সপেক্ট করতে পারি যেটাকে আমার সঠিকভাবে সিগনেচার করা হচ্ছে কিনা, আমার চেক মার্কস দেওয়া হচ্ছে কিনা, স্ট্যাম্পস প্রপারলি লাগানো হচ্ছে কিনা, এই যে জিনিসগুলো করতে সেটাকে আমরা বলছি ইন্সপেকশন। সো ইন দিস fourth category, audit sampling for test of control require the inspector to look at a random selection documents over time. এটা র্যান্ডমলি একজন ইন্সপেক্টর গিয়ে ইন্সপেকশন করতে পারে যে এটা ঠিকমতো কাজ করে কিনা। যেটা আমি একটু আগে একটি ফ্যাক্টরির দরজার কথা বললাম, যে র্যান্ডমলি একদিন গিয়ে রাত 8টার সময় দেখলো দরজা খোলা, তাহলে সেখানে দেখলাম যে আমার
টেস্ট অফ কন্ট্রোল যেটি সেটি কাজ করছে না। ইফ অনলি এ ফিউ অফ দেম শো সাইন্স অফ রিভিউ দিস ইন্ডিকেটস উইক ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। যদি এর মধ্যে আমি পাই যে না এখনও আমার রিভিউ করার সময় প্রবলেমগুলো রয়ে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে এটি ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কাজ করছে না। However, if they are all uniformly marked with a verifying signature, this would indicate efficient controls. তাহলে আমরা বলতে পারি যে কন্ট্রোল সিস্টেমটি ভালো মতো কাজ করছে। তাহলে উপরের যে আলোচনাটি করলাম সেটা আমি সামারি আকারে বলি, এ সিঙ্গেল টেস্ট অফ কন্ট্রোল ইজ ইউজুয়ালি ইনসাফিসিয়েন্ট টু ড্র এনি কনক্লুশন। আমি সাধারণত একটি টেস্টের উপর বা একটি কন্ট্রোল মেকানিজমের উপর আমি যদি কোনো অপিনিয়ন দেই তাহলে সেটা আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সো অডিটর্স উইল ড্র ফ্রম অল 4 টাইপস অফ কন্ট্রোল। এনি ইনকোয়ারি শুড বি কম্বাইন্ড উইথ ইন্সপেকশন অর রিপারফরমেন্স ফর মোর অ্যাকুরেট results. When errors are found during test of internal controls, auditors can take this process to the next step by increasing their audit sampling size. অনেক ক্ষেত্রে যদি এটা বেশি হয় সেক্ষেত্রে আমার স্যাম্পলিং সাইজটা বাড়িয়ে আমরা কি করতে পারি, এটা মিনিমাইজ করতে পারি। The greater the number of errors, the greater the chance that there is a system control issues. আমার যদি বেশি বেশি ভুল হয় তাহলে বেশি বেশি আমার কন্ট্রোল যে সমস্যা হচ্ছে সেটি বুঝতে সুবিধা হয়। যাই হোক, আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে, আমি তারপরেও কিছু এক্সাম্পলস ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক, ডিটেকশন রিস্কের উপর একটু আলোচনা করে দিচ্ছি। ইনহেরেন্ট রিস্ক হতে পারে কি গোয়িং কনসার্ন, গ্রোথ, ওভার ট্রেডিং, এগুলো আমাদের ইনহেরেন্ট রিস্ক। কনসাইনমেন্ট স্টক, পার্সোনাল ফাইন্যান্স কস্ট, ইনভেন্টরি ওভার স্টেটেড, 3-month credit and recorded at the time of payment means purchase liability and inventory unrestated. অনেক ক্ষেত্রে কোম্পানি বাকিতে ক্রয় করার যখন ক্রয় করে তখন এটি রেকর্ড না করে, যখন পেমেন্ট করা হচ্ছে তখন এটি রেকর্ড করা হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট আমার ইনভেন্টরি কি হচ্ছে, কম দেখানো হচ্ছে, পারচেজ এক্সপেন্স কম দেখানো হচ্ছে, লায়াবিলিটিকেও কম দেখানো হচ্ছে। ফরেন এক্সচেঞ্জ রিস্ক থাকবে, সেটা আমার ইনহেরেন্ট রিস্ক। ওয়ারেন্টি প্রভিশন যদি কোনো এস্টিমেটস করি আমার ইনহেরেন্ট রিস্ক, যদি এস্টিমেট ভুল হয় সেক্ষেত্রে আমার অপিনিয়ন বা অডিট আমার রিস্ক থেকে যায়। নন ডিসক্লোজার অফ কন্টিনজেন্ট অ্যাসেট, যদি কোনো কন্টিনজেন্ট অ্যাসেট থাকে সেটা আমি নন ডিসক্লোজার হয় এবং পরবর্তী যখন এরকম কোনো সিচুয়েশনের সৃষ্টি হয় সেটা আমার হতে পারে ইনহেরেন্ট রিস্ক। ব্র্যান্ড ইম্পেয়ার্ড কন্ট্রোল রিস্ক, আরও যদি একটা এক্সাম্পল বলি, মোর লোকেশন, যদি অনেক বেশি লোকেশন থাকে কোনো কোম্পানির তাহলে ইনক্রিজ দ্য কন্ট্রোল রিস্ক, কারণ কন্ট্রোল করতে ডিফিকাল্ট হয়ে যায়। আর এটার কারণে ডিটেকশন রিস্কও হয়ে যায়, কারণ বেশি লোকেশনস থাকলে সেটা ভুলটি ডিটেক্ট করতে সমস্যা হয়ে যায়। এখানে আরও কিছু রিস্ক নিয়ে আলোচনা করেছি, বিজনেস রিস্ক অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক। আপনাদের বোঝার সুবিধার জন্য বিজনেস রিস্ক, যেটা আমি বলছিলাম প্রফিট, গুডউইল, রেপুটেশন, এগুলো নিয়ে আমাদের কী হবে ফল করবে, এটাকে আমরা বলি বিজনেস রিস্ক। এবং কাস্টমার ইনজিউর্ড ইউজিং কোম্পানিজ প্রোডাক্ট, হাই লেভেল অফ রিটার্নস অফ ফল্টি প্রোডাক্ট, পুয়ার কাস্টমার সার্ভিস, কাস্টমার্স বাই এ সাবস্ক্রিপশন বাট ডো নট গেট হোয়াট দে ওয়ার প্রমিসড, যে কোম্পানির প্রমিস রক্ষা করছে না। অনেক সিচুয়েশনই বাংলাদেশে এখন ঘটছে, আমি এক্সাম্পলগুলো বলছি না আপনাদের সামনে, যেটা কাস্টমার যে উদ্দেশ্যে যেটি ক্রয় করছে বা যেভাবে কন্ট্রাক্ট হচ্ছে সেটা হচ্ছে না। কোম্পানি ফেলিং টু রিনিউ ওল্ডার অ্যাসেট ডিউ টু ক্যাশ ফ্লো প্রবলেমস, depreciation policy is too fast, license not renewed, high staff turnover এবং আন্ডার ইন্স্যুরেন্স, এগুলো অনেক এক্সাম্পল হতে পারে যেটা বিজনেসের প্রফিটেবিলিটিকে, গুডউইলকে, রেপুটেশনকে, এটা শুড বি রেপুটেশন, এগুলোকে ইম্পেয়ার্ড করে। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক, যেটা আমরা বললাম রংলি প্রেজেন্টেড, আন্ডার প্রভিশন, লিগ্যাল কেস, ইনভেন্টরি ওভার ভ্যালুড, ইনভেন্টরি আন্ডার ভ্যালুড, ওভার স্টেটমেন্ট অফ অ্যাসেট, আন্ডার স্টেটমেন্ট অফ অ্যাসেট, রেকর্ডস ওভার ভ্যালুড, আন্ডার ভ্যালুড, আন্ডার প্রভিশন ফর ফান্ডস, এই সকল কারণে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিস্ক হতে পারে। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আশা করি সামান্যতম হলেও আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।